শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির ব্যবস্থা নিতে আইজিপিকে চিঠি। 6 দিনের রিমান্ডে সাবেক এমপি শম্ভু কারাগারে আমু। মিয়ানমার থেকে ভেসে আসছে গুলির শব্দ, টেকনাফ সীমান্তে আতঙ্ক। জেলা বিআরটি অফিসে দালালের চক্র, অনলাইনে কিছুটা স্বস্তি। দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সবশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত। শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির বিষয়ে আইজিপিকে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিষয় নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন, সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। আমরা ইন্টারপোলে যেটা আমাদের চিঠিটা থ্রু আইজি যায়, এটা কমিউনিকেট করার দায়িত্ব পুলিশের, আইজিপির, বাট আমরা রেখেছি সরাসরি ইন্টারপোলকেই, এটাই যাবে সেইভাবে। নিউ মার্কেট এলাকায় বাবুশাহী ওয়াদুদ হত্যা মামলায় বরগুনা 1 আসনের সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ধীরেন্দ্রনাথ শম্ভুর 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুর রহমানের আদালত। এদিন একই মামলায় 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমুর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 6 দিনের রিমান্ডে ছিলেন আমির হোসেন আমু। সে বৈষম্য ছাত্র আন্দোলনে হত্যা এবং ষড়যন্ত্রে সে নিজে সরাসরি জড়িত এবং সে ষড়যন্ত্র সরাসরি জড়িত এবং 14 দলকে সে মিটিং করেছে, সব কিছু সে পরিকল্পনা করেছে। তো বিজ্ঞ আদালত ওই পক্ষের বক্তব্য শুনে তার জামিন মঞ্জুর করেন এবং তাকে জেল হাজতে প্রেরণ করেন। সারা জীবন মানুষের জন্য কাজ করেছেন এবং তিনি একজন ঢাকা বারের অ্যাডভোকেট এবং একজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং তিনি এই মামলার সাথে কোনোভাবেই জড়িত না। তাকে এই মামলায় রাজনৈতিকভাবে সন্ত্রাসমূলকভাবে দেওয়া হয়েছে। তাকে এই মামলায় রিমান্ড আমরা বাতিলের জন্য প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালত শুনানি অন্তে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী ও র্যাবের তৎকালীন কর্মকর্তা জিয়াউল আহসান সহ 9 জনের বিরুদ্ধে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ দায়ের করেন তিনি। বর্তমানে গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক লিমন জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে তিনি ন্যায় বিচার না পেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। 2011 সালের 23 মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে র্যাব 8-এর সদস্যরা অভিযানে যান। এ সময় 16 বছর বয়সী লিমনের পায়ে গুলি করেন তারা। পরে লিমনের ওই পা কেটে ফেলতে হয়। 13 বছর ধরে আমি এবং আমার পরিবার হয়রানির শিকার হয়েছে র্যাবের দ্বারা বিভিন্ন রকমের। বিশেষ করে এই যাদের নাম বললাম তারা এক রকমের মাস্টারমাইন্ড ছিল। এরা আমার পরিবার, আমার আত্মীয়স্বজনকে পর্যন্ত তারা আমাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিছে। একটা রাষ্ট্রে যেন দৃষ্টান্ত স্থাপন করতে পারে যে আসলে আইনের ঊর্ধ্বে কেউ না, যত বড় বাহিনী হোক না কেন, প্রত্যেকটা বাহিনী অপরাধ করলে অপরাধের শাস্তি পেতে হয়। একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকছে। এক সপ্তাহ পর মিলল কলেজ ছাত্র সুমনের মৃতদেহ। সাভারে নারী পোশাক শ্রমিক হত্যা, সন্দেহে স্বামী আটক।
স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে জাতিগত সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি তীব্র হয়ে উঠছে। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং সামরিক জান্তার মাঝে দফায় দফায় চলছে সংঘর্ষ। মিয়ানমার থেকে প্রতিনিয়ত ভেসে আসছে বোমা বিস্ফোরণ, মর্টার শেল ও গোলাগুলির শব্দ। নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সীমান্তবর্তী অঞ্চলে। টেকনাফ সীমান্ত ঘুরে এসে কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। দেশের সর্বদক্ষিণের সীমান্ত উপজেলা টেকনাফের সাপ্রাং ইউনিয়নের শাহপুরের দ্বীপ। নাফ নদীকে ঘিরে দ্বীপের ওপারে মিয়ানমারের মংডু টাউনশিপের বেশ কিছু সীমান্ত চৌকি দখলে নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি। দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মাঝে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা পড়েছেন বিপাকে। মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির কারণে টেকনাফে বাংলাদেশের ৩০ কিলোমিটার সীমান্ত জুড়ে এখন ভীতিকর পরিস্থিতি। উদ্বিগ্ন শাহপুরের দ্বীপের জেলে ও বাসিন্দারা। আমরা এখন সাগরে যাচ্ছি, তখন যদি ওনার কাছে বর্মার থেকে মায়ানমার থেকে পুলিশ ছাড়ালে আমরা অনেক ভয় পাই। ছোট বাচ্চা ছোট বাচ্চা ঘুমতে সঙ্গে উঠেছে, ঘুম ঘুরেছে এখানে বাড়ির মাঝে এই বাড়ি ফজম হেম মনে করে ছোট বাচ্চাটা কয়েকটা গুলি দানাখানে পাইছে, কোস্টগার্ডে পাইছে, ওখানে পাইছে, মানুষের বাড়িতেও পাইছে। এরই মাঝে ৫ নভেম্বর নাফ নদীর নাইখংদিয়া মোহনায় মাছ ধরার সময় ১৭টি ডিঙি নৌকা সহ ২০ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ৭ নভেম্বর তাদেরকে ফেরত আনে বিজিবি। মেন সমস্যা ওখানে যদি জাল মারলে ট্রলিংয়ে একেবারে ওখানে জালের মধ্যে ঢুকাইয়া ২০ কাঁচি ১০ কাঁচি এইবারে তো নিয়ে গেছে জাল। সীমান্তবর্তী এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে সীমান্ত পথে যাতায়াতেও বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন। আমাদের পুলিশি টহল আছে, আমরা মানুষ যেন ভয় না পায়, সবাই নিজেরা যেন নিরাপত্তা বজায় রেখে চলাফেরা করে, এই জন্য আমরা নির্দেশনা দিয়েছি সীমান্তে যেন যাতায়াত না করে। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতময় পরিস্থিতির বিরূপ প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে। উত্তপ্ত এই পরিস্থিতির সমাধান শুধুমাত্র মিয়ানমারই করতে পারে, এমনটাই মনে করছেন বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের মানুষ। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, শাহপুরের দ্বীপ, টেকনাফ, কক্সবাজার। ঐতিহ্যবাহী নগরী কুমিল্লা জেলায় ১১ জন প্রভাবশালী মন্ত্রী এমপি। তবু সদর আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার হয়ে উঠেছিলেন কুমিল্লার গডফাদার। তার কথাই ছিল শেষ কথা। স্বেচ্ছাচার, দখলবাজি, হামলা মামলা দিয়ে নির্যাতন চালিয়ে একসময়ের জনপ্রিয় নেতা বাহার হয়ে পড়েন জনবিচ্ছিন্ন। কুমিল্লা থেকে হুমায়ুন কবির জীবনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। এমনই ছিলেন ১৬ বছর ধরে কুমিল্লার সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার। ক্ষমতার দম্ভে হয়ে উঠেছিলেন স্বেচ্ছাচারী এক স্বৈরশাসক। কুমিল্লায় তার কথার বাইরে কিছুই হতো না। সব জায়গায় নিজের লোক বসিয়ে হয়ে উঠেছিলেন একচ্ছত্র ক্ষমতার অধিকারী। দলের ত্যাগী এবং জ্যেষ্ঠ নেতাদের ডিঙিয়ে বড় মেয়ে তাহসিন বাহার সূচনাকে মেয়র বানিয়েছেন। এ নিয়ে দলের নেতাদের মনে ক্ষোভ থাকলেও মুখে বলার সাহস ছিল না। গত ১২ বছরে আমি ওনার ভয়ে কেন্দ্রীয় ঈদের জামাতটা পর্যন্ত পড়ি নাই। গণরোষ সৃষ্টি হচ্ছে পরে আপনি দেখছেন যে ৫ তারিখের পরে যিনি এখানে মাননীয় সংসদ সদস্য ছিলেন তার বাড়িঘর কিন্তু মানুষের ভাঙচুর করে দিয়েছে। কুমিল্লা শহর ও আশেপাশের এলাকার রাজনীতি ও অপরাধ দুটোই নিয়ন্ত্রণ করতেন সাবেক এমপি বাহার। শহরের রামঘাট এলাকায় আওয়ামী লীগের ১০ তলা নতুন কার্যালয় নির্মাণ করেছিলেন সরকারি জমি দখল করে। অন্যের জায়গা দখল করে মেজ মেয়ের নামে বানিয়েছেন সুরম্য অট্টালিকা। ঐতিহাসিক টাউন হলের জায়গায় নির্মাণ করেছেন মার্কেট, যা নিয়েছিল সব মহলের আপত্তি ও ক্ষোভ। কুমিল্লা থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে এবং আমাদের কুমিল্লা ভাষায় যেটি বলবো, বাপ মাইয়া মিল্লা, কুমিল্লা খাইছে গিল্লা। বাহারের হুমকি ধামকিতে অতিষ্ঠ ছিল নগরবাসী। ডিসি এসপিরাও তার অসম্মান আর দুর্ব্যবহার থেকে রেহাই পেতেন না। অটোরিকশা, বাস, ট্রাক, গার্মেন্টস, হাটবাজার, হাসপাতাল, ক্লিনিক, বাস স্ট্যান্ড, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সবই ছিল তার অনুসারীদের নিয়ন্ত্রণে। চাঁদাবাজি ও টেন্ডারবাজির কারণে ১৬ বছরে বাহারের সম্পদ বেড়েছে কয়েক হাজার গুণ। মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। নিঃসন্দেহে এই জিনিসগুলি কুমিল্লার জন্য অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। কুমিল্লার রাজনীতির একটা সুন্দর এনভায়রনমেন্ট ছিল, এই এনভায়রনমেন্টটা নষ্ট হয়ে গেছে।
5 আগস্টের আগেই বাহার পালিয়ে যান ভারতে। স্ত্রী ও 3 কন্যাও দেশের বাইরে চলে যায়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে তার সুরম্য প্রাসাদ। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বা বিআরটি অফিসের জেলা কার্যালয়গুলোর ভিন্ন ভিন্ন চিত্র। কোথাও দালাল চক্রের দৌরাত্ম্য, আবার কোথাও বা সেবা গ্রহীতাদের সন্তুষ্টি। কোথাও ঘুষ ছাড়া ফাইল নড়ে না, আবার কোথাও অনলাইনে সহজেই পাওয়া যাচ্ছে সেবা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বিআরটি রংপুর অফিসে সব সেবাই যেন ঘুষ, দুর্নীতি ও দালাল চক্রে আটকা। ঘুষ না দিলে এখানে কোনো কাজ হয় না। দালাল পরিবেষ্টিত এই অফিসে দীর্ঘদিন ধরে থাকা কিছু অসাধু কর্মকর্তা নিজেদের বিশ্বস্ত দালাল চক্র তৈরি করেছেন। তাদের কাছেই জিম্মি সবাই। আমার পরিচিত এরকম 2-1 ছিল, যারা যোগাযোগ করার কারণে দেখা যায় তাদেরকে পাশ করে দিয়েছে, কিন্তু আমি ফেল করছি। রাজশাহীর বিআরটি কার্যালয়ে একসময় দালালদের ব্যাপক দৌরাত্ম্য ছিল, তবে এখন সেই চিত্র পাল্টেছে বলে জানিয়েছেন সেবা প্রার্থীরা। অনলাইন পদ্ধতি সহজ ও সন্তোষজনক পর্যায়ে এনেছে লাইসেন্স, ফিটনেসের মতো সেবা। অনলাইনের মাধ্যমে টাকা জমা দিয়েছি, যথারীতি ফিঙ্গারপ্রিন্টের মেসেজ গেছে, আজকে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে গেলাম। আইনের বাধ্যবাধকতা যেগুলো আছে সেগুলো তো আপনাকে আসতেই হবে, যে লাইসেন্সের এক্সাম দেওয়া, গাড়ি ইন্সপেকশন করা, এগুলো ছাড়া আর আমাদের অন্য কোনো কাজে আপনাকে না আসলে চলবে, আপনি সেবা নিতে পারবেন। আগের চেয়ে দালালদের দৌরাত্ম্য কমেছে ময়মনসিংহ বিআরটিএতেও। সেবার মানেও ঘটেছে উন্নতি। যেটা আগে অফলাইনে ছিল, এটা অনলাইনে ওরা মিসম্যাচ যেটা ছিল ওটা ঠিক করে দিয়েছেন ব্যাপারগুলো, এবং আমাদেরকে ভালো ফিডব্যাক দিয়েছেন। প্রভাব বিস্তার করার চেষ্টা করতো, তারা এখন তো আর নাই। এছাড়া বিআরটিএতে অনলাইন সেবাটা অ্যাক্টিভ হতে গ্রাহকরা তার ঘরে বসে সেবা পাচ্ছে। তবে কুমিল্লা বিআরটিএ কার্যালয়ে দালাল ছাড়া কোনো কাজই হয় না। গাড়ির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ও নতুন গাড়ির লাইসেন্স সহ সব কিছুই হচ্ছে দালালদের সঙ্গে চুক্তির ভিত্তিতে। মোটরসাইকেলের নাম্বার প্লেটের জন্য আসছিলাম, গতকালকে পাইছি আমি 1.5 বছর করে। খুলনা বিআরটিএতেও গাড়ির বৈধ কাগজপত্র কিংবা ড্রাইভিং লাইসেন্স পেতে দালালের দৌরাত্ম্য সহ রয়েছে নানা ধরনের অভিযোগ। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। সময় হলো আরেকটু বিরতি নেবার, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। আজ ভয়াল 12ই নভেম্বর। 54 বছর আগের এই দিনে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সাইক্লোন গোর্কি আঘাত হানে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোই। মৃত্যু হয় লাখ লাখ মানুষের। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় ভোলা জেলা। 1970 সালের প্রলয়ঙ্করী সেই ঝড়ের আঘাতে তছনছ হয়ে যায় ভোলা, মাটির সাথে মিশে যায় অনেক লোকালয়। তীব্র জলোচ্ছ্বাসের কাতরে ভেসে যায় হাজার হাজার মানুষ, যাদের অনেকেরই আর কোনো খোঁজ মেলেনি। ভোলায় আঘাত হানা সাইক্লোনটিকেই সবচেয়ে শক্তিশালী সাইক্লোন হিসেবে চিহ্নিত করে বিশ্ব আবহাওয়া সংস্থা। সর্বোচ্চ 224 কিলোমিটার বেগে আঘাত হানা সেই ঘূর্ণিঝড়ের সময় উপকূলীয় এলাকায় 10 থেকে 33 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছিল। ধারণা করা হয় সেদিন কেবল ভোলাতেই 3 লাখেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল। এক সপ্তাহ ধরে নিখোঁজ কলেজ ছাত্র সুমন মিয়ার সন্ধান মিলল অবশেষে। সোমবার মধ্যরাতে সুমনের মৃতদেহ পাওয়া গেল শেরপুর শহরের সজবরখিলা এলাকার একটি বাসার উঠানে মাটি চাপা অবস্থায়। এ ঘটনায় নিহত কলেজ ছাত্রের কথিত প্রেমিকা, তার বাবা ও প্রেমিক রবিন সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে সকালে সুমনের বাবা নজরুল ইসলামের দায়ের করা মামলায় কথিত প্রেমিকা ও তার বাবাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে প্রেমিক রবিনের তথ্য বেরিয়ে আসে। পরে ময়মনসিংহ থেকে রবিনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, শেরপুর সরকারি কলেজের 11 শ্রেণীর ছাত্র সুমন মিয়ার সঙ্গে তার ওই সহপাঠিনীর প্রেমের সম্পর্ক ছিল। একই সময় মেয়েটি ময়মনসিংহ নটরডেম কলেজের শিক্ষার্থী রবিনের সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সুমনকে হত্যার পরিকল্পনা করেন তারা দুজন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেছে রবিন।
সাভারে নারী পোশাক শ্রমিককে হত্যায় জড়িত সন্দেহে তার স্বামী নয়নকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে বেরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে শান্তনা আক্তার নামে এক তরুণীর খণ্ডিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শান্তনা আক্তারের গ্রামের বাড়ি ধামরাই উপজেলার বালিয়া এলাকায়। তিনি সাভারের একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার স্বামী নয়নের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুরে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। পুলিশ জানিয়েছে, রাতে স্থানীয়রা শান্তনার খণ্ডিত মৃতদেহ দেখতে পেয়ে থানায় জানায়। কিছু দূরের একটি বস্তা থেকে মাথা ও হাত উদ্ধার করে পুলিশ। নিহতের গায়ে আঘাতের বেশ কিছু চিহ্ন রয়েছে। 2 বা 3 দিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। দেশের খবর শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির ব্যবস্থা নিতে আইজিপিকে চিঠি। 6 দিনের রিমান্ডে সাবেক এমপি শম্ভু, কারাগারে আমু। মিয়ানমার থেকে ভেসে আসছে গুলির শব্দ, টেকনাফ সীমান্তে আতঙ্ক। জেলা বিআরটি অফিসে দালালের চক্র, অনলাইনে কিছুটা স্বস্তি। 1 সপ্তাহ পর মিলল কলেজ ছাত্র সুমনের মৃতদেহ। সাভারে নারী পোশাক শ্রমিক হত্যা, সন্দেহে স্বামী আটক। এই ছিল দেশের খবর। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।